GDP is just like revenue of your kind of revenue আমরা কোম্পানির ক্ষেত্রে ক্যালকুলেট করি, but GDP is more like more revenue of a country, the total value of all the final goods and services that is produced in a country's territory in a given year. So তোমার বাংলাদেশের টেরিটরিতে তোমার যত গুডস প্রডিউসড হবে সেইগুলার মার্কেট প্রাইস, ফাইনাল গুডস প্রডিউসড হবে সেইটার মার্কেট প্রাইস যদি আমরা নেই, তাহলে হচ্ছে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা আমাদের দেশের একটা পার্টিকুলার ইয়ারের জিডিপি পাবো। এখন বাংলাদেশের ন্যাশনালসরা যদি দেশের বাইরে যে কোনো কিছু ম্যানুফ্যাকচার করে, কোনো প্রোডাক্ট বা সার্ভিস, ওইটা বাংলাদেশের জিডিপিতে আসবে না, ওইটাকে বলবে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাকশন। আর গ্রস ডোমেস্টিক প্রোডাকশন যেটা, যে আমাদের দেশের টেরিটরির ভেতরে এটা ফরেন ন্যাশনালরাও এসেও যদি বাংলাদেশে কোনো কিছু প্রডিউস করে, ওই ফাইনাল প্রোডাক্টটার দাম মার্কেট প্রাইস নিয়ে আমরা যদি কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করি, দেন উই গেট জিডিপি অফ আ কান্ট্রি। দ্যাট মিনস the total value of all the goods, final goods and services produced in a country's territory. Right, so in a country's territory in a given year. So normally our unemployment rate jeta amra boli, je what is unemployment rate? Okay, Mima, do you have anything to say? Yes, ma'am. Ma'am, class ta ki record kora hocche? Okay, no, sorry, forgot to record. Thanks for reminding. So, as we have already discussed GDP on last class, I hope you remember, and I also showed you another slide related to this. Let me open it again. I will upload this for your reference after class. And what is GDP? GDP is like the total value of the final goods, total value of all the final goods and services produced in a country's territory, একটা দেশের ভূখণ্ডের মধ্যে in a given year. So আমাদের দেশে যদি প্রতিটা 50টা 500টা প্রোডাক্ট প্রডিউসড হয়, সিম্পলিসিটির জন্য আমরা ধরছি প্রত্যেকটার এভারেজ প্রাইস যদি 50 টাকা করে হয়, তাহলে আমাদের জিডিপি হবে 25,000 টাকা, ইউ ক্যান সে, অর এখানে আমরা ডলারে ক্যালকুলেট করেছি। আর আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে যে the number of civilians who are willing to work but they are not getting any job to do, and that is called unemployment rate. So unemployment rate, let's see it again. The number of civilians who are unemployed and trying to find a job, that rate is called unemployment rate. So number civilian হইতে হবে এবং তারা যদি, এবং তোমার আনএমপ্লয়মেন্ট রেট ক্যালকুলেট করার কিছু তোমার ওয়ে আছে, যে সিভিলিয়ান হইলেই হবে না, অ্যাডাল্ট সিভিলিয়ান হইতে হবে, যারা হচ্ছে যে তোমার 18+। কোন দেশে কোন দেশে কোন এজ কে অ্যাডাল্ট ধরা হয়, যেরকম বাংলাদেশে আমরা 18+ হলে তাকে অ্যাডাল্ট ধরি, মোস্ট অফ দ্য কান্ট্রিজেই তাই, 18 এর নিচে মানুষকে চিলড্রেন ধরা হয়। বাট তুমি তোমার মিডল ইস্টার্ন কান্ট্রি গুলাতে দেখবা ওরা অ্যাডাল্ট এজ ধরে 14 থেকে। তো পুলিশে দেখ, সো এরকম আর কি, যে তোমার দেশে কোন ইয়ারটাকে অ্যাডাল্ট ইয়ার ধরা হয়। সো নাম্বার অফ সিভিলিয়ানস হু আর আনএমপ্লয়েড এন্ড ট্রাইং টু ফাইন্ড এ জব। সো এটাও এক্ষেত্রেও আমাদের দেশে একটা ল আছে, যে কতদিন খোঁজার পরে তোমার জব না পেলে তাকে তুমি ওই মানুষটাকে, ওই সিভিলিয়ানটাকে, 18+ সিভিলিয়ানটাকে তুমি আনএমপ্লয়েড হিসেবে
কনসিডার করতে পারো। যেরকম ইউএসএ তে দিস ইজ লাইক 4 weeks, 2 to 4 weeks যদি কেউ জব খোঁজার পরেও জব না পায় তখন তো তাকে তোমরা আনএমপ্লয়েড বলতে পারো। আর বাংলাদেশে হচ্ছে দিস ইজ 6 months, তার মানে হচ্ছে যে কেউ 18+ কোনো সিভিলিয়ান অ্যাক্টিভলি জব খোঁজার পরে অ্যাক্টিভলি তোমার মানে দোজ পিপল হু আর ট্রাইং টু ফাইন্ড এ জব, যে অ্যাক্টিভলি তোমার জব সার্চ করার পরে যদি 6 মাস জব না পায় তখন তাকে আমরা আনএমপ্লয়মেন্ট রেটে আনএমপ্লয়েড পার্সন হিসেবে কনসিডার করি। সো তোমাদের গ্রাজুয়েশনের পরে যদি তোমরা 6 মান্থের মধ্যে জব পেয়ে যাও তখন তোমাদের কোনো আনএমপ্লয়েড হিসেবে তোমরা কনসিডার্ড হবা না। 6 মান্থের আগেই যদি তোমরা জব পেয়ে যাও তখন তোমরা দেশের আনএমপ্লয়মেন্ট রেট ক্যালকুলেশনে আসবা না। তারপরে হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন সো আনএমপ্লয়মেন্ট রেটটা আমরা কিভাবে ক্যালকুলেট করি একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি। যেরকম একটা কান্ট্রিতে 5,000 জন লোক আছে, আমরা সিম্পলিসিটির জন্য ধরলাম। সো 50টা লোক যদি দে আর ট্রাইং টু ফাইন্ড এ জব এন্ড দে ডিডন্ট গেট আ জব উইদিন 6 months, রাইট? সো এই 50টা লোককে আমরা আনএমপ্লয়েড এর মধ্যে ফেলতে পারি। সো 50 ডিভাইডেড বাই টোটাল তোমার পপুলেশন অফ দ্য কান্ট্রি যদি 5,000 হয়, এটা দিয়ে ডিভাইড করে দেন আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করলে we get that 1% unemployment rate of that percentage, that country is 1%, right? তারপরে হচ্ছে inflation. So inflation is a general rise of the price of the product and services in a particular country. সো ইনফ্লেশন হচ্ছে যে নরমালি আমরা বাংলা যেটাকে বলে দ্রব্যমূল্য বৃদ্ধি, রাইট? এটাকে বলা হয় যে ইনফ্লেশন। সো মুদ্রাস্ফীতিও বলা হয় অনেক সময়। সো হচ্ছে তোমার জেনারেল রাইজ ইন দ্য প্রাইসেস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ওভার টাইম। এই যে সময় একটা পার্টিকুলার সময় থেকে ওভার দ্য টাইম তোমার যে দ্রব্যমূল্য প্রায় পণ্যের এবং সার্ভিসের যে দাম ইন জেনারেল বেড়ে যাচ্ছে, এটাকে ইনফ্লেশন বলে, মানে ইনফ্লেট হচ্ছে, ফুলে ফেপে উঠছে, রাইট? সো তারপরে হচ্ছে ইনফ্লেশন কিভাবে ক্যালকুলেট করে। ইনফ্লেশন ক্যালকুলেট করার আগে আমাদের আর ডিসইনফ্লেশন কি, ইনফ্লেশন যখন খুব হাই রেটে তোমার দ্রব্যমূল্য বাড়ে তখন এটাকে ইনফ্লেশন বলে। Disinflation is one kind of inflation, but in this situation, prices increase, but they increase in a slower manner. অল্প অল্প করে বাড়ে, মানে প্রাইস বাড়ছে, পণ্যের দাম সার্ভিসের দাম ওভার দ্য টাইম পিরিয়ড এক বছর থেকে আরেক বছর বাড়ছে, বাট অল্প করে বাড়তেছে, হয়তো 1% 2% হারে যদি বাড়ে তখন ওটাকে আমরা ডিসইনফ্লেশন, বা এর চেয়েও কম হারে রেটে যদি বাড়ে অল্প অল্প করে বাড়ছে ওটাকে আমরা বলি ডিসইনফ্লেশন। কিন্তু অনেক বেশি করে যদি বেড়ে যায়, ধরো 5% to 10% রেটে যদি বাড়তে থাকে সবকিছুর দাম, তখন এটাকে আমরা ইনফ্লেশন বলতে পারি। সো ইনফ্লেশন, ডিসইনফ্লেশন, তারপরে হচ্ছে যে ডিফ্লেশন। যেরকম বেলুনকে তুমি যদি পাঞ্চ করো তখন বেলুনটা যেরকম ডিফ্লেট হয়ে ছোট হয়ে আসে, এরকম যখন পণ্যগুলোর দাম কমে আসে, প্রাইস কমে আসে, তখন এই যে সিচুয়েশন ইন উইচ প্রাইসেস আর ডিক্লাইনিং, এই সিচুয়েশনটাকে বলে ডিফ্লেশন। দেন একটা সিচুয়েশন যখন একটা কান্ট্রির ইকোনমি স্লোলি তোমার বাড়ছে, তার বাট প্রাইসেস গুলো তোমার বেড়ে যাচ্ছে, তখন এটাকে বলা হয় স্ট্যাগফ্লেশন। সো এই সিচুয়েশন when the economy is slowing, মানে ইকোনমি স্লোয়িং হচ্ছে মানে তোমার কান্ট্রির জিডিপি বাড়ছে না, জিডিপি কমে যাচ্ছে ফর 3 and more consecutive কোয়ার্টার্স। যখন 3-এর বেশি তোমার মানে তোমার কোয়ার্টার, রাইট? তোমার মানে হচ্ছে যে একটা কোয়ার্টারে কয় মাস থাকে, 3 মাস, রাইট? সো তোমার 2 বা 3 কোয়ার্টারের বেশি সময় ধরে জিডিপি তোমার নিচের দিকে যাচ্ছে, মানে জিডিপি ধীরে ধীরে কমতেছে, but prices are going up anyway. So but
ইকোনমি জিডিপি কমে যাচ্ছে কিন্তু পণ্যের দাম বেড়ে যাচ্ছে, তার মানে ইনফ্লেশন হাই হচ্ছে। এই অবস্থাটাকে, এই সিচুয়েশনটাকে তোমার স্ট্যাগফ্লেশন বলে। যেরকম আমাদের দেশে যেরকম তোমার অনেক সময় মন্ত্রীদেরকে কোশ্চেন করা হয় যে দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে, তখন কিন্তু তোমার মিনিস্টাররা এই কথা বলে যে আমাদের দ্রব্য মূল্য বেড়ে যাচ্ছে, এটা কোনো ব্যাপার না, কারণ হচ্ছে যে আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে, রাইট? তার মানে তোমার জিডিপি বেড়ে যাচ্ছে, সাথে সাথে তোমার ইনফ্লেশনও হচ্ছে। নর্মালি দেখা যায় যে জিডিপি যখন বাড়ে তখন ইনফ্লেশন কিন্তু কান্ট্রিগুলোর বাড়তে থাকে, প্রোডাক্টের প্রাইস বাড়তে থাকে। কারণ দেখা যায় যে জিডিপি বাড়ে মানে দেশে আরো তোমার বেশি প্রোডাক্ট এন্ড সার্ভিস প্রডিউস হয়, এই প্রোডাক্ট এন্ড সার্ভিস গুলা সেল করে দেশের মানুষ আরো তোমার বেশি টাকা ইনকাম করে। তখন দেখা যায় যে তোমার তারা নর্মালি প্রোডাক্ট, তারপরে যখন দেশের বেশি প্রোডাক্ট এন্ড সার্ভিস প্রডিউস হতে থাকে তখন কোম্পানি মানে ডিফারেন্ট প্রোডাক্ট এন্ড সার্ভিস ডিফারেন্ট কোম্পানি নিয়ে আসে, তাদের মধ্যে কম্পিটিশন বেশি হয়, তারা হায়ার কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার ট্রাই করে। তারপরে হায়ার কোয়ালিটি প্রোডাক্ট যেহেতু দেয়, তাদের দেখা যায় যে প্রাইসও একটু বেশি রাখে। তারপরে দেশের মানুষের ক্রয় ক্ষমতা যখন বাড়ে তখন তারা নর্মাল গুডস কেনে এবং লাক্সারিয়াস গুডস কেনে। ইনফেরিয়ার গুডস যেটা, ওইটা কম কেনে। যেটা ইনফেরিয়ার গুডস কোনটা? যখন দেশের মানুষের অবস্থা খুব খারাপ থাকে, বেয়ার মিনিমাম যে জিনিসগুলো তারা কেনে এইগুলোকে ইনফেরিয়ার গুড বলে। যে মানুষের তোমার অর্থনৈতিক অবস্থা যদি ভালো থাকতো তখন তারা এই জিনিসগুলো কিনত না। সো ইনফেরিয়ার গুডস সেগুলাকে বলে। বাট যখন ইকোনমির অবস্থা ভালো হয়, জিডিপি যখন বাড়ছে, তখন মানুষ নর্মাল গুডস কেনে আর হচ্ছে তোমার লাক্সারিয়াস গুডস কেনে, বেটার গুডস কেনে। সো তখন ওই যে নর্মাল গুডস আর লাক্সারিয়াস গুডস বলো, ভালো গুডস বলো, ওগুলার প্রাইস একটু বেশি হয়। সো এই কারণে দেখা যায় যে ইনফ্লেশন বেড়ে যাওয়া, এইটা কিন্তু সবসময় যে তোমার খুব একটা খারাপ দিকের ইন্ডিকেট করে তা না। পণ্যের দাম বাড়তে পারে, বাট জিডিপি যদি তোমার তার চেয়ে বেশি বাড়ে তাহলে হচ্ছে যে এটা কোনো প্রবলেম না। তোমার তোমার ধরো জিডিপির গ্রোথ হলো 7%, বাট তোমার পণ্যের দাম বাড়ছে যে তোমার 5%, ইনফ্লেশন হচ্ছে 5%, সো দ্যাট উইল বি ওকে। বাট যদিও আমাদের দেশে দেখা যায় যে জিডিপি আমাদের দেশের গ্রোথ 7% রেটে বাড়ে, বা প্রাইস যখন বাড়ে প্রোডাক্ট গুলার, ইনফ্লেশন যখন হয় তখন কিন্তু 7%-এর বেশি রেটেই বাড়ে। সো এটা দিস ইজ আ ম্যাটার অফ কনসার্ন ফর আওয়ার কান্ট্রি। যদিও তোমার এটাকে অনেক সময় পলিটিশিয়ানরা অন্যভাবে বলা ট্রাই করে, বাট স্ট্যাগফ্লেশন হইতেছে যে এটা খুবই খারাপ সিচুয়েশন। জিডিপি ফল করতেছে, তার মানে জিডিপির গ্রোথ নেগেটিভ, বাট হচ্ছে প্রোডাক্ট গুলার প্রাইস বেড়ে যাচ্ছে। জিডিপি যাচ্ছে তোমার নিচের দিকে, মানে প্রাইস ডিক্লাইন করতেছে, আর হচ্ছে তোমার ইনফ্লেশন মানে প্রোডাক্টের প্রাইস হচ্ছে বেড়ে যাচ্ছে, দ্যাট ইজ হ্যাভিং আ আপওয়ার্ড ট্রেন্ড। সো টোটালি অপোজিট দুইটা ডাইরেকশনে যদি ইনফ্লেশন এন্ড জিডিপি যায় তখন এইটাকে আমরা বলবো স্ট্যাগফ্লেশন, যেটা সাইপ্রাসে হচ্ছে, যেটা ইটালিতে হচ্ছে, রাইট? সো এই যে আমার ইনফ্লেশনটা, হ্যাঁ, ইনফ্লেশন হচ্ছে প্রাইস, জেনারেল ইনক্রিজ ইন প্রাইস। ডিসইনফ্লেশন ও ইনফ্লেশন, বাট প্রাইস বাড়ছে, অল্প রেটে বাড়ছে, অল্প করে ধীরে ধীরে স্লো ম্যানারে বাড়ছে। ডিফ্লেশন মানে প্রাইস কমে যাচ্ছে। আর স্ট্যাগফ্লেশন হইতেছে যে ওই সিচুয়েশনটা যখন জিডিপি কমে যাচ্ছে আর কিন্তু প্রোডাক্টের প্রাইস বেড়ে যাচ্ছে, তার মানে ইনফ্লেশন হচ্ছে। এই জিনিসগুলো আমরা কিভাবে ক্যালকুলেট করি যে ওভার দ্য টাইম আ জেনারেল ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ গুডস এন্ড সার্ভিসেস কল্ড ইনফ্লেশন। ওভার দি টাইম কিভাবে প্রোডাক্ট এন্ড সার্ভিসের দাম বাড়ছে, যে রাইজ হচ্ছে, এইটা আমরা হচ্ছে ক্যালকুলেট করি বাই ক্যালকুলেটিং সিপিআই, Consumer Price Index. Consumer Price Index is a monthly statistic that measures the pace of inflation or deflation. So Consumer Price Index একটা monthly statistic, monthly একটা পরিসংখ্যান, এটা দিয়ে আমরা মেজার করি যে তোমার দ্রব্যমূল্যের বাড়ছে না কমছে, এবং বাড়লে কিভাবে বাড়ছে, খুব বেশি বাড়ছে না কম বাড়ছে। So that will be Consumer Price Index. And Producer Price Index, so same,
this is also an index, but consumer price index এ যে তোমার গুডস এর প্রাইস গুলো নেওয়া হয় বা সার্ভিসের গুলোর প্রাইস নেওয়া হয়, এটা হচ্ছে কনজিউমাররা কত পে করে সেই ভ্যালুটা নিয়ে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ক্যালকুলেট করা হয়। and producers price index, that is also a monthly statistic that also indicates the pace of inflation and deflation, but that measures the price at a wholesale level, মানে হোলসেলাররা কত দামে বিক্রি করে, তার মানে প্রোডিউসারদের কস্ট কত, প্রোডিউসাররা কি দামে তোমার রিটেইলারদের কাছে প্রোডাক্টটা বিক্রি করে, সেই প্রাইসটা নিয়ে প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স ক্যালকুলেট করা হয়। সো আমরা একটা এক্সাম্পল দেখি, then it will be more easy to understand. Do you get it so far? What is inflation? What is deflation? What is disinflation? And what is like stagflation? Yes, miss. Yes, so যেরকম আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স ক্যালকুলেশন করা দেখি, basket of daily necessities in base market, right, that is in October. ধরো যে আমরা ওভার দ্য টাইম প্রাইস ইনক্রিজ যখন ক্যালকুলেট করব, সেটাই তো ইনফ্লেশন। সো এইটা আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স দিয়ে ক্যালকুলেট করি। কনজিউমার, হোয়াট ইজ কনজিউমার প্রাইস ইন্ডেক্স? ইট ইজ a monthly statistic that says that what is the price of different that is measure the inflation and deflation. এটা একটা মান্থলি স্ট্যাটিস্টিক যেটা হইতেছে যে তোমার ইনফ্লেশন আর ডিফ্লেশন হচ্ছে কিনা বা কত বেশি হচ্ছে কত কম হচ্ছে, এটা ক্যালকুলেট করে। সো কনজিউমার প্রাইস ইন্ডেক্স আমরা কিভাবে ক্যালকুলেট করি? এইটা, এই মান্থলি ইন্ডেক্সটা আমরা কিভাবে ক্যালকুলেট করি? আমরা একটা বাস্কেট অফ নেসেসারি গুডস এন্ড সার্ভিসের কথা চিন্তা করি, রাইট, যে আমার দেশের মানুষের এই কয়টা প্রোডাক্ট অর সার্ভিস হচ্ছে বেয়ার মিনিমাম, এগুলো না হলে আমার দেশের মানুষের চলবেই না। কিন্তু এই প্রোডাক্ট এন্ড সার্ভিস গুলা যেগুলো আমার দেশের মানুষের লাগবেই, এই বেয়ার মিনিমামটা অ্যাফোর্ড করতে আমাদের দেশের মানুষের কত খরচ হয় পার মান্থে। হ্যাঁ, তো আমরা অক্টোবরটাকে ধরো যদি বেস মান্থ ধরি, যে এই যে বাস্কেট অফ ডেইলি নেসেসিটিস আমি ক্যালকুলেট করছি, এই বাস্কেট অফ ডেইলি নেসেসিটিস এ হয়তো আমি দেখলাম যে আমার দেশে মানুষের ডিম ছাড়া চলে না, $2 ডিম লাগে, $5 রাইস লাগে, $10 ইলেকট্রিসিটি লাগে, $4 এডুকেশন লাগে, দেন $10 রেন্ট লাগে, $3 হেলথ কেয়ার ফ্যাসিলিটিস লাগে। সো এই ভ্যালু গুলা অ্যাড করে আমরা পাই যে তোমার কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইন বেস মান্থ, অক্টোবরটাকে আমরা বেস মান্থ ধরছি, রাইট? সো দ্যাট উইল বি 34। তারপরে এর পরের মান্থে আমরা সেম ডেইলি নেসেসিটিস গুলার কারেন্ট মান্থ, নভেম্বরটাকে কারেন্ট মান্থ যদি আমরা ধরি, এগের প্রাইস $2 থেকে $3 হয়ে গেল, রাইসের প্রাইস 5 থেকে 7 হয়ে গেল, ইলেকট্রিসিটি 10 to 13 হয়ে গেল, এডুকেশনে তোমার মানে হয়তো বাস্কেট থেকে ড্রপই দিয়ে দিতে হইলো, কারণ এটা বেয়ার মিনিমামের মধ্যে থাকলো না, সবকিছু প্রাইস এত বেশি গেছে। রেন্ট কমে গেছে, রেন্ট হয়তো তোমার $10 থেকে $8 হয়ে গেছে, কিন্তু হেলথ কেয়ার তোমার $3 থেকে $5 হয়ে গেছে, $5 হয়ে গেছে। তাহলে যে এই যে কারেন্ট মান্থে, তার মানে নভেম্বরে তোমার এই যে বাস্কেট অফ ডেইলি নেসেসিটিস, এটার প্রাইস হচ্ছে $36, রাইট? সো এখানে তোমার $36। তাহলে আমরা সিপিআই কি হবে? সিপিআই আমরা ইনফ্লেশন যেটা কিভাবে ক্যালকুলেট করি, এটা হচ্ছে যে a rise in the price of goods and services over time. ওভার টাইমটা কি? এখানে আমার অক্টোবর টু ডিসেম্বর কতটুকু প্রাইস ইনক্রিজ হচ্ছে গুডস এন্ড সার্ভিসেস, এইটাই হচ্ছে যদি ইনক্রিজ হয় দেন we will call it inflation. So বেস মান্থ বা লাস্ট মান্থের সিপিআই, মানে অক্টোবরের সিপিআই ছিল আমাদের $34, এন্ড দিস মান্থ অথবা কারেন্ট মান্থের সিপিআই হচ্ছে আমাদের, নভেম্বরকে আমরা কারেন্ট মান্থ ধরেছি, দ্যাট ইজ $36। তাহলে ইনফ্লেশন কত ওভার দ্য ইয়ার, কতটুকু ওভার দ্য মান্থ কতটুকু চেঞ্জেস হয়েছে? সো 36 মাইনাস 34, $2 চেঞ্জ হয়েছে। আমরা কি করি? ডিভাইডেড বাই
34 কারণ 34 এর কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, রাইট? 34 এর উপরে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে। সো 36 সো দিস ইজ লাইক সিপিআই কারেন্ট মান্থ ডিভাইডেড বাই সিপিআই লাস্ট মান্থ ডিভাইডেড বাই সিপিআই লাস্ট মান্থ ইনটু 100। সো যেরকম আমরা ছোটবেলায় ম্যাথস করতাম, বর্তমান মূল্য মাইনাস পূর্ব মূল্য ডিভাইডেড বাই পূর্ব মূল্য ইনটু 100 টাকা। ইনফ্লেশন বা সিপিআই ক্যালকুলেশনটাও এরকম। সো 36 হচ্ছে বর্তমান সিপিআই দিস মান্থে নভেম্বরের, 34 হচ্ছে লাস্ট মান্থের সিপিআই ডিভাইডেড বাই 34, সো ইনটু 100। সো দ্যাট উইল বি ইনফ্লেশন উইল বি 5.88%। সো ইনফ্লেশন বলতে আমরা কোন সিচুয়েশনকে বলি? ইনফ্লেশন হচ্ছে এই সিচুয়েশনটা যখন টু মেনি ডলার্স চেজ ভেরি ফিউ গুডস এন্ড সার্ভিসেস। কারণ জিনিসের দাম অনেক বেড়ে যাবে, অনেক টাকা দিয়ে তুমি অল্প কিছু গুডস এন্ড সার্ভিসেস পাবা। এই জন্য ইনফ্লেশনটাকে বলা হয় টু মেনি ডলার্স চেজ ফিউ গুডস এন্ড সার্ভিসেস। ফর এক্সাম্পল জিম্বাবুয়ে যেটা হয়, রাইট? তারপর ডিফ্লেশন যেটা হয় a general decrease in the price of goods and services over time. Normally price and goods এ তোমার প্রোডাক্টের প্রাইস এন্ড যখন কমে যাইতে থাকে তখন হচ্ছে যে প্রাইস এন্ড গুডস এন্ড সার্ভিসেস ওভার টাইম যখন কমে যাইতে থাকে তখন এটাকে ডিসইনফ্লেশন বলে। সো এটার উল্টাটা আমরা চিন্তা করি যে আমাদের বেস মান্থে যদি মানে তোমার 36 হইতো, মানে গত মাসে যদি 36 হতো এন্ড দিস মান্থে যদি তোমার মানে নভেম্বরে যদি সিপিআই 34 হতো তখন কি হতো? তখন হচ্ছে যে কারেন্ট মান্থ মাইনাস প্রিভিয়াস মান্থ। সো কারেন্ট মান্থ ইজ 34, প্রিভিয়াস মান্থ ইজ লাইক 36, রাইট? ডিভাইডেড বাই 36। সো দেখা যেত যে প্রোডাক্টের দাম সার্ভিসের দাম কমছে। সো দ্যাট উইল বি মাইনাস 5.56%। এই সিচুয়েশনটাকে বলা হয় ডিফ্লেশন। তার মানে জিনিসের দাম কমে যাচ্ছে। সো অনেক প্রোডাক্ট এন্ড সার্ভিস, সো লাইক ফিউ ডলার্স আর চেজিং মেনি গুডস এন্ড সার্ভিস। অল্প টাকা দিয়েই তুমি অনেক জিনিস পাচ্ছ। সো অনেকটা অল্প কিছু টাকা অনেক গুডস এন্ড সার্ভিসকে চেজ করছে। সো দ্যাট উইল বি ডিফ্লেশন। So do you get it? Do you understand the difference? Yes, ma'am. Yes, ma'am. তারপরে দিস ইজ লাইক আমাদের তোমাদের বিজনেস সাইকেলের যে ব্যাপারটা, এটা কিন্তু তোমাদের স্লাইডে নাই, বাট বুক থেকে তোমার বিজনেস সাইকেলের এমসিকিউ আসে, তোমাদের ফাইনালেও মিড টার্মেও আসে এন্ড হচ্ছে তোমাদের কুইজেও আসে। আর এতক্ষণ আমরা যেটা পড়লাম কি ইকোনমিক ইন্ডিকেটর, এটা তুমি পেজ 44 থেকে পেজ 47 যদি পেজ 48 যদি পড়ো আপ টু পেজ 48, 44 থেকে 48 এর মধ্যে তুমি এই সমস্ত কিছুর ডেফিনেশন গুলা পাবা, রাইট? সো তারপর বিজনেস সাইকেলটা পেজ 49-এ, এটা তোমাদের স্লাইডে নাই, যে স্লাইডটা আইউবি থেকে প্রোভাইড করা, বাট এখান থেকে এমসিকিউ আসে। সো হোয়াট ইজ বিজনেস সাইকেল? Business cycle is the periodic rises and falls that occur in the economies over time. So যে তোমার মানে তোমার সময়ের সাথে সাথে যে তোমার ইকোনমির অবস্থা ওভার দ্য টাইম ভালো হয়, মানে রাইজ করে এবং ফল করে, এই যে ওভার দ্য টাইম এই ইকোনমির অবস্থা ভালো হচ্ছে খারাপ হচ্ছে, এই বিষয়টাকেই বলা হয় বিজনেস সাইকেল। সো ইকোনমির অবস্থা কিভাবে ভালো খারাপ হয়? ইকোনমির অবস্থা ভালো হয় যখন তোমার জিডিপি বাড়তে থাকে, আর ইকোনমির অবস্থা খারাপ হয় যখন জিডিপি কমতে থাকে। সো এই যে টাইম টু টাইম তোমার জিডিপি বাড়ছে কমছে, এই যে পিরিয়ডিক রাইজ এন্ড ফল ইকোনমিতে হচ্ছে এই ওভার টাইম, এটাকে বলে বিজনেস সাইকেল। সো
so economics look at number of business cycle from seasonal cycles that occur within a year to cycles that occur 48 to 60 years. So তোমার বিজনেস সাইকেল ইকোনমিক্সটা তোমার এভরি 3 মান্থেও দেখে, আরো লং টার্মের জন্য দেখে অনেক সময় ফর 48 to 60 ইয়ার্স। সো ইকোনমির মোস্টলি 4টা কন্ডিশন দেখা যায় বিজনেস সাইকেলে। ফার্স্টটা হচ্ছে, ওকে লেট মি শো ইউ থ্রু আ গ্রাফ। So, এইটা যদি দেখো, রাইট? সো ইকোনমি বুম, ফার্স্ট এটা হচ্ছে বুম, রাইট? এখানে এটাকে প্রসপারিটি বলেছে। সো প্রসপারিটি ইউ ক্যান সে বুম। So economic boom যেটা হয়, it is just what sounds like business is booming, right? যখন তোমার জিডিপি উপরের দিকে থাকে, ভেরি পজিটিভ গ্রোথ হয়, তখন হচ্ছে when it is showing a increasing trend, তখন এটাকে বলা হয় বুম। এর পরেরটা হচ্ছে রিসেশন, যখন ফর 2 or more consecutive কোয়ার্টার, মানে 2টা বা 3টা পাশাপাশি কোয়ার্টার, মানে হইতেছে 3 মাস, এক একটা কোয়ার্টার হচ্ছে 3 মান্থস। সো তুমি যখন 2টা বা 3টা কনজিকিউটিভ কোয়ার্টার, মানে 6 মাস বা 9 মাস ধরে যদি তুমি দেখো যে জিডিপি অ্যাকচুয়ালি ধীরে ধীরে কমছে লাস্ট 9 মাস ধরে, এই ব্যাপারটাকে আমরা বলি। সো ইন রিসেশনে দেখা যায় যে প্রোডাক্টের প্রাইস ফল করতে থাকে, পিপল অল্প জিনিস কেনে কারণ তাদের হাতে টাকা নাই। সো বেশি জিনিস কেন কিনবে? তারপরে আনএমপ্লয়মেন্ট রেট অনেক হাই হয়, business mostly fail করে, and there an overall drop in living standard. So তোমার মানুষের লিভিং স্ট্যান্ডার্ড কমতে থাকে। তারপরে যেটা ফেজটা, এই রিসেশনেরই আরেকটা মোর ইন্টেন্স, মোর সিভিয়ার ফর্ম অফ রিসেশন আছে, যেটাকে ডিপ্রেশন বলে। ডিপ্রেশনেও তোমার জিডিপি ফল করতে থাকে, বাট হতেছে যে দিস ইজ রিসেশন, ডিপ্রেশনে যেটা হয় যে তোমার জিডিপিও ফল করতে থাকে, আবার হচ্ছে প্রাইসের দামও কমতে থাকে। সমস্ত সবকিছু প্রোডাক্টের দাম কমতে থাকে, তারপরেও মানুষ এটা অ্যাফোর্ড করতে পারে না। নর্মালি যেটা দেখা যায় যে তোমার জিডিপি পড়ে যাচ্ছে, এই ব্যাপারটা রিসেশন। বাট ডিপ্রেশনে কি হয় যে জিডিপি পড়ে যাইতেছে, জিনিসপত্রের দামও অনেক কমে যাচ্ছে, তারপরেও সেই জিনিসগুলা মানুষ অ্যাফোর্ড করতে পারছে না, মানে মোর সিভিয়ার ফর্ম অফ, মোর এক্সটেন্সিভ ফর্ম অফ যে ডিপ্রেশন, রিসেশন, সেটাকেই ডিপ্রেশন বলে। সো ওয়ার্ল্ডে ডিপ্রেশন শুধু একবারই হয়েছিল, যেটা হ্যাঁ, ওটাকে শুধু গ্রেট ডিপ্রেশন বলে। এরপরের যেগুলা, ওগুলাকে শুধু রিসেশনই বলা হয়, বা এর আগের গুলাকে রিসেশনই বলা হয়। শুধু 1930s এর যেটা রিসেশন, সেইটা ওয়াজ মোর এক্সট্রিম ফর্ম অফ রিসেশন, মোর ইন্টেন্স ফর্ম অফ রিসেশন। দ্যাটস ওয়াই দ্যাট রিসেশন ইজ কল্ড ডিপ্রেশন। তারপরে
ডিপ্রেশন থেকে তোমার ধীরে ধীরে ইকোনমি যখন ধীরে ধীরে আবার জিডিপি এখান থেকে একদম কমে গিয়ে যখন ধীরে ধীরে আবার একটু একটু করে বাড়তে স্টার্ট করে, when the economy stabilizes, এই যে ডিপ্রেশনের একদম লাস্ট স্টেজে যে দেখো সোজা হয়ে গেছে, তার মানে এর চেয়ে আর পড়বে না, এই এই জায়গায় এসে থেমে গেছে, নিচে পড়া, তারপরে ধীরে ধীরে উপরে উঠছে, রাইট? ইকোনমি স্ট্যাবিলাইজড এন্ড ইট স্টার্টেড টু গ্রো। এই সিচুয়েশনটা এন্ড ইভেন্চুয়ালি ইট উইল লিড টু বুম, আর এখানে যেটা প্রসপারিটি বলছে, ধীরে ধীরে জিডিপিটা গ্রো করছে এবং এটা ইভেন্চুয়ালি এক সময় যে বুমে পরিণত হবে। এই এই যে স্টার্টিংটা এবং সাইকেলটা অল ওভার এগেন স্টার্ট হবে, এই যে সময়টা, এইটাকে বলা হয় রিকভারি। Recovery occurs when the business stabilizes and starts to grow and eventually leads to an economic boom and starting the cycle all over again. তো নর্মালি তোমার সাইকেলটা আবার অল বুমের দিকে, বিজনেস সাইকেলটা বুমে যাবে এবং টোটাল সাইকেলটাই অল ওভার অ্যাগেইন এইরকম চলতে থাকবে। এই যে সিচুয়েশনটা, এটাকেই বলা হয় রিকভারি। সো ডু ইউ গেট হোয়াট ইজ বিজনেস সাইকেল? Yes, ma'am. Business cycle, you have to read it from book because it is slide 9. Okay, so our next chapter chole jai. I will upload this slide in the in with next to this lecture and the previous lecture, and for next chapter তোমাদের আমরা এই chapter first two chapter এই তো আমাদের quiz আছে, hopefully let's see তোমাদের আইইউবির গ্রেডিং পলিসি যে একটা একটু চেঞ্জেস এসেছে, এটা কি তোমরা দেখেছো? No, miss. Okay, I will show it to you. No, miss. I will upload it as well, but তোমাদের ক্লাসে যেহেতু বলে দিতে বলা হয়েছে, রাইট? সো যেটা আমাদের ফার্স্ট কুইজটা হবে, ফার্স্ট কুইজটা হবে চ্যাপ্টার 1 and chapter 2, topic 1 এর উপর। ফার্স্ট কুইজটা হবে টপিক 1 এর উপর। তো টপিক 1 এ যেহেতু চ্যাপ্টার 1 and চ্যাপ্টার 4 থেকে, right, let me share this slide. So এটা চ্যাপ্টার 1 and টপিক 1, চ্যাপ্টার 1 and চ্যাপ্টার 4 থেকে, and টপিক 2 হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 থেকে, যেটা আজকে আমরা শেষ করলাম, রাইট? সো আমাদের আজকে শেষ হলো 8 তারিখে শেষ হলো আমাদের, আই থিঙ্ক I will take the quiz on 20th February, right? 20 তারিখে তোমাদের নেক্সট ফার্স্ট কুইজটা থাকবে। সো তোমরা এই উইকে তোমাদের পহেলা ফাল্গুন যা যা আছে তোমরা সেলিব্রেট যদি করতে চাও, তারপরে you will get Friday and Saturday to study, and সানডেতে তোমাদের এক্সাম হবে on class time. Okay, so IUB grading policy to the change হয়েছে, let me show you. It's better for you. এই যে আমাদের গ্রেডিংটা আছে, সি পর্যন্ত তেমন কোনো চেঞ্জেস নাই, রাইট? সো সি আমাদের এখান থেকে চেঞ্জ হচ্ছে, ওকে, সিও মনে হয় সামান্য চেঞ্জ হয়েছে, মানে সি অ্যান্ড বিলো, রাইট, এগুলা মনে হয় একটু চেঞ্জ হয়েছে। ওকে, লেট মি শো। ম্যাম অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়েছে? না, অ্যাটেন্ডেন্স নেওয়া হয় নাই। হ্যাঁ, 1 নাম্বার করে করে চেঞ্জ হয়েছে। সো I will upload it again. 90% and above A, এটা ঠিক আছে। A মাইনাসও ঠিক আছে, B প্লাসও ঠিক আছে, B ও আগেরটাই সেম আছে, রাইট? B মাইনাসও I guess
নো বি মাইন একটু একটু চেঞ্জ হয়েছে সবগুলাই। যেরকম আগে তোমার 85 to 90% তোমার 85 to 90% আগে এ ছিল হচ্ছে 85 to 89%, রাইট? 85 to 90% তোমার এ ছিল, এখন হচ্ছে তোমার 90%-এও তোমার 90%-এর কম হলেই তোমার এ মাইনাস, 89%-এর পরে তোমার যদি তোমার 89 পয়েন্ট সামথিং সামথিং থাকে তারপরেও হচ্ছে তোমার এ মাইনাস, মানে 90+ পেতে হবে তোমাকে, 90 or 90+। তারপরে হচ্ছে বি প্লাস, যেটা বি প্লাস ছিল হচ্ছে 80 to 84%, রাইট? সো এইটা এখন হয়ে গেছে তোমার 80 to 85%। সো 84% যারা পাচ্ছে তারা কিন্তু বি প্লাস মানে 85% যারা পাবে বা 85-এর পরে যদি তোমার 0.12 হয় তখন কিন্তু সে বি প্লাস ক্যাটাগরিতে চলে যাচ্ছে, বি মাইনাস এ মাইনাসে যাচ্ছে না, রাইট? সো 1 মার্ক করে করে চেঞ্জ হয়েছে, 1 মার্ক আগের চেয়ে তোমার বেশি পাইতে হবে। দেন আগে বি ছিল হচ্ছে 75 to 79, এখন বি হচ্ছে তোমার 75 to 80। সো আরেকটু বারটা বেড়ে গেছে। সো এইভাবে তোমার বাকিগুলাও চেঞ্জ হয়েছে। সো নিচের দিকেই বেশি চেঞ্জ হয়েছে। যেরকম আগে আমাদের পাস করতে হতো, লাগতো 44, এখন লাগছে 50% তোমার পাস, রাইট? সো এইখানে তোমার 5% একটা রেজ হয়েছে। সো আগে 45% পেলেই তোমরা পাস করে যাইতা কোর্স, বাট এখন 50%-এও ফেল, সো 50%+ তোমাদেরকে পাইতে হবে টু পাস। এইটাই হচ্ছে মেজর চেঞ্জ, আর বাকি চেঞ্জেস গুলা খুব একটা মেজর চেঞ্জেস না। সো let's move on to new chapter, that is ম্যাম কুইজ কোন কোন চ্যাপ্টারের উপর বুঝলাম? chapter topic 1 তো chapter 1 and chapter 4 এর কিছু অংশ যে টপিক গুলা স্লাইডে আছে, and chapter 2 whole chapter 2 যে টপিক গুলা স্লাইডে আছে, প্লাস বিজনেস সাইকেল যেটা স্লাইডে নাই কিন্তু বুক থেকে তোমাদের কুইজের জন্য পড়তে হবে, বিকজ এখান থেকে মিড টার্মের কোশ্চেন আসে। সো আমরা এর পরের টপিকে চলে যাই, দ্যাট ইজ হাউ টু স্টার্ট আ বিজনেস। দিস ইজ চ্যাপ্টার 5। সো ম্যাম কুইজ কত মার্কের হবে? কুইজ 20 মার্কের হবে। চ্যাপ্টার 5 ওটাকে ম্যাম অর্ধেক করে 10 দেওয়া হবে আমাদের? না না না, অর্ধেক করা হবে না। ম্যাম কোয়েশ্চেন প্যাটার্ন? কোশ্চেন হোল এমসিকিউ। So এই স্লাইডটা আপলোড করো নাই, I will upload it after class. So sorry, I had a call. এই যে আমরা বিজনেসের কথা বললাম, যে entrepreneurs they do business, they take the
risk of starting and managing a business, এটা আমরা, but how we will form a business, একটা business তুমি কিভাবে start করবা। সো এই ক্ষেত্রে যেটা দেখা যায় যে তোমার like there are three basic form of business ownership, right? একটা বিজনেস, যারা বিজনেস ওনার তারা চাইলে তিনটা বেসিক ওয়েতে বিজনেস স্টার্ট করতে পারে। Number one is sole proprietorship, right? A business that is owned and managed by only one person. Like someone starts a tea stall by himself, যার মানে কোনো পার্টনার নাই, সে একাই বিজনেসটা স্টার্ট করে and একাই বিজনেসটা ম্যানেজ করে। এটা যে কোনো টাইম ইজিলি খুব সোল প্রোপ্রাইটারশিপ হওয়া যায়, জাস্ট একটা ট্রেড লাইসেন্স হলেই হলো। অনেক সময় মানুষ আগে বিজনেসটা স্টার্ট করে, তারপরে যখন দেখা যায় যে বিজনেসটা একটু এস্টাবলিশ হয়ে গেল, দেন হয়তো তারা ট্রেড লাইসেন্স করে। সো নর্মালি যেরকম দেখো যে ইটস আ ভেরি ইজি টু ফর্ম, লাইক ইজিয়েস্ট ফর্ম অফ বিজনেস ওনারশিপ, মোস্ট সিম্পলেস্ট ফর্ম অফ বিজনেস ওনারশিপ। ধরো যে তোমাদের ইউনিভার্সিটির গেটে একটা ছোট বাচ্চা কোনো জায়গা থেকে কিছু টাকা পেয়ে তোমার হয়তো চকলেটস কিনে তোমাদের কাছে সেল করা ট্রাই করলো। That person will be a sole proprietor. He started this business by himself and he is managing this business alone. So that business will be called sole proprietorship. Sole মানে একজন, right? So একজন proprietor মালিক যদি একা হয় তাহলে এটাকে sole proprietorship business বলে। And then comes partnership. Partnership is a legal form of business with two or more owners. দুইজনের বেশি ওনার থাকলে যদি বিজনেস, এই বিজনেসটা থাকে, তাহলে তাকে তোমার পার্টনার, যদি মালিকানা থাকে দেন এই বিজনেসটাকে পার্টনারশিপ বিজনেস বলে। অ্যাটলিস্ট দুইজন ওনার না থাকলে তো তুমি কখনোই এটাকে পার্টনারশিপ বিজনেস বলতে পারো না, বিকজ একজন যদি ওনার থাকে তাহলে তো সোল প্রোপ্রাইটার হয়ে গেল। সো পার্টনারশিপ কিন্তু তোমার লিগাল ফর্ম অফ বিজনেস, বিকজ পার্টনারশিপ বিজনেস তোমাকে ওপেন করতে হলে ইউ হ্যাভ টু গেট পারমিট ফ্রম registers of joint stock, you have to have a trade license, you have to have article of association, you have to have memorandum of association। এই যে লিগাল ডকুমেন্টস গুলা, এগুলো তোমাকে যারা বিজনেস, আমাদের দেশে ইনভেস্টমেন্ট পুরো বলো বা যে কোনো লিগাল অথরিটি যারা বিজনেসের পারমিট দেয় তাদের কাছ থেকে নিতে হবে। সো পার্টনারশিপ ইজ আ লিগাল ফর্ম অফ বিজনেস উইথ টু অর মোর ওনার্স। যেরকম Mr. Karim and his friends started the business together where both of them contributed. Mr. Karim এবং তার ফ্রেন্ড একটা বিজনেস স্টার্ট করেছে, তারা ইকুয়ালি ইনভেস্ট করেছে। ধরো বিজনেসটা স্টার্ট করতে 1 লাখ টাকা লাগলো, মিস্টার করিম এবং হচ্ছে যে তার ফ্রেন্ড, হয়তো এমন না যে তাদের কন্ট্রিবিউশন ইকুয়াল হইতে হবে, একজন 1 লাখের জায়গায়, একজন 1 লাখের মধ্যে একজন 30 লাখ, আরেকজন 30,000, আরেকজন যদি 70,000ও দেয়, still it will be a partnership, but both of them have contributed in terms of money, and both of them are engaging their time, they are contributing their time as well, investing their time as well. So you can say that is a partnership business যেটা two or more owners are there. And corporation হচ্ছে a legal entity with authority to act and have liability apart from its owners. So corporation is the most complex form of form of business ownership. This is most difficult to form. এটা হচ্ছে যে টোটালি একটা লিগাল এন্টিটি, that means it works as a separate individual person. Okay, separate individual persons that has liability and assets apart from its owners. যেরকম এটা তোমার কিভাবে এই লিগাল এন্টিটি হয়, it's for such. Okay, I have another call. Okay, what is the problem?
এই যে লিগাল ফর্ম অফ বিজনেস, রাইট, এটাতে কি দেখা যায় যে কর্পোরেশন, দিস ইজ আ টোটাল লিগাল এন্টাইটি, এটার জন্য হিউজ পেপার ওয়ার্ক লাগে টু ওপেন আ কর্পোরেশন এন্ড ইট নিডস হিউজ ইনভেস্টমেন্ট। সো it is a separate legal entity that acts as a independent person. তোমার এই এই বিজনেসটা একটা ইন্ডিপেন্ডেন্ট মানুষের মতো আচরণ করে, and it has like property and liability, assets and liability apart from its owners. ওনারদের ছাড়াও এই যে লিগাল এন্টিটিটা, এই বিজনেসটা, এটার লায়াবিলিটি আছে আলাদা, লায়াবিলিটি আলাদা, অ্যাসেট আছে। যেরকম কর্পোরেশনের এক্সাম্পল কি, কর্পোরেশন হচ্ছে ওই অর্গানাইজেশন গুলা যারা স্টক মার্কেটে তাদের স্টক সেল করে, যাদের শেয়ার সেল করে, ওই অর্গানাইজেশন গুলাকে কর্পোরেশন বলা হয়। সো এইটা তোমার কিভাবে হচ্ছে, যেরকম তুমি বেক্সিমকো, তোমার বেক্সিমকোর একটা শেয়ার কিনেছো, রাইট, সো ইউ বিকাম আ ওনার অফ বেক্সিমকো, রাইট। তুমি হয়তো 500 টাকার শেয়ার কিনেছো বেক্সিমকোর, বা 5,000 টাকার শেয়ার কিনেছো। বেক্সিমকো হয়তো তোমার 500 কোটি টাকার কোম্পানি, ফর এক্সাম্পল ছোট করে ধরলাম, 500 কোটি টাকার কোম্পানি যদি হয়, সো তুমি বেক্সিমকোর কত পার্সেন্টের ওনার হচ্ছ? তুমি 0.0001%-এর ওনার হচ্ছ, মানে 0.0001%-এর ওনার হচ্ছ, মানে তুমি টোটাল বেক্সিমকোর ভ্যালুর মধ্যে অতটুকু তুমি হোল্ড করো, তোমার যেহেতু 500 টাকার শেয়ার আছে, রাইট। সো তুমিও কিন্তু বেক্সিমকোর শেয়ার হোল্ডার। সো হয়তো যারা স্পন্সর ডিরেক্টর তারা হয়তো আরো বড় বড় বেশি পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ড করে, বাট তুমিও কিন্তু একটা ওনার। যে স্পন্সর ডিরেক্টর তার হয়তো তোমার 50 কোটি টাকার শেয়ার আছে, সেও ইকুয়ালি একটা ওনার। তোমার সে তার ইনভেস্টমেন্ট অনুযায়ী বেক্সিমকোর যত পার্সেন্টের শেয়ার হোল্ডার, তুমিও তোমার ইনভেস্টমেন্ট অনুযায়ী তত পার্সেন্টের শেয়ার হোল্ডার। বাট বেক্সিমকো যদি ব্যাংকের থেকে লোন নেয়, সে যদি ব্যাংকের টাকা ফেরত দিতে না পারে, তখন কিন্তু বেক্সিমকোকে আলাদা, এই যে কর্পোরেশন বেক্সিমকোটা, এটাকে একটা সেপারেট ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান বিং হিসেবে চিন্তা করা হবে, রাইট। এটার আলাদা অথরিটি আছে এবং এটার আলাদা রেসপন্সিবিলিটি আছে, এটার আলাদা অ্যাসেট আছে। এই যে ব্যাংকে ও টাকাটা ফেরত দিতে পারছে না, এই জন্য বেক্সিমকোর তোমার রেসপন্সিবল হবে, দ্য কোম্পানি উইল বি রেসপন্সিবল টু পে ব্যাক দ্য লোন, দ্য কোম্পানি উইল বি টেকেন টু দ্য কোর্ট। তুমি যে 5,000 টাকার শেয়ার কিনেছো, তুমিও শেয়ার হোল্ডার, তোমার কোনো পার্সোনাল ব্যাংক, বেক্সিমকো যদি তোমার ব্যাংকের লোন পরিশোধ করতে না পারে, তোমাকে যেরকম কোর্টে নেওয়া যাবে না, এই তোমার এই যে টাকাটা ব্যাংকে ফেরত দিতে পারছে না বেক্সিমকো কোম্পানিটা, সেরকম যে স্পন্সর ডিরেক্টর যার 50 কোটি টাকার শেয়ার আছে, তাকেও তোমার বেক্সিমকো সেই শেয়ার হোল্ডারটাকেও, সেই স্পন্সর ডিরেক্টরটাকেও ব্যাংক তোমার কোর্টে নিয়ে যাইতে পারবে না ফর নট পেইং। বাট বেক্সিমকোর যে কোম্পানিটার মানে তোমার পার্সোনাল বাড়ি গাড়ি যেরকম চাইতে আসতে পারবে না, স্পন্সর ডিরেক্টরেরও বাড়ি গাড়ি পার্সোনাল প্রপার্টির উপরে তোমার ব্যাংক কোনো কিছু বাজেয়াপ্ত করতে পারবে না, কোনো চাইতে পারবে না। বাট কোম্পানির যে প্রপার্টি গুলা, সেইগুলা লায়াবল থাকবে ব্যাংকের কাছে, মানে কোম্পানির মেশিনারিজ বলো, কোম্পানির যদি কোনো গাড়ি থাকে, এইগুলা তোমার এগুলা ব্যাংক নিয়ে যেতে পারে টু রিকুপ দেয়ার মানি, যে টাকাটা তারা দিয়েছে এটা ফেরত নেওয়ার জন্য। সো দ্যাট ইজ, এই জন্য দেখা যায় যে কর্পোরেশন একটা আলাদা মানুষের মতো আচরণ করে, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সেপারেট একটা অথরিটি বা লিগাল এন্টিটি হিসেবে কাজ করে, যেটার লায়াবিলিটিও এর ওনার, কর্পোরেশনের লায়াবিলিটি আর তার ওনারদের লায়াবিলিটি সেম না, রাইট। কর্পোরেশন ব্যাংকের কাছে ব্যাংক টাকা পায়, তোমার কাছে ব্যাংক কিছুই পায় না। সেটা তোমার ক্ষেত্রেও সত্যি, বড় বড় ডিরেক্টর যারা, তুমি যদি ধরো সালমান এফ রহমান, তার কথাও সত্যি। সো কর্পোরেশন ওয়ার্কস অ্যাজ আ সেপারেট লিগাল এন্টিটি
Do you get the difference? ম্যাম পার্টনারশিপ আর কর্পোরেশনের মধ্যে মেইন পার্থক্য কি? পার্টনাররা হচ্ছে যে তারা অল্প কিছু পার্টনার থাকে, রাইট? তারা হচ্ছে যে তাদের যে পার্টনারশিপটা, এটা তোমার রেজিস্টার অফ জয়েন্ট স্টক বলো বা আদার তোমার ইনভেস্টমেন্ট ব্যুরোতে বলো, যে তারা ট্রেড লাইসেন্স জোগাড় করে, তারপরে হচ্ছে যে তারা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন করে, যে হচ্ছে আমরা এই কয়জন মিলে পার্টনারশিপ বিজনেসটা করলাম, তারপরে মেমোরান্ডাম অ্যাসোসিয়েশন করে। কারণ এই যে পার্টনারশিপ করাটার যে লিগাল ডকুমেন্ট কেন দরকার, রাইট? কারণ তুমি যে তোমার কোম্পানি, তোমার যদি সোল প্রপার্টিশিপ বিজনেস হয়, তুমি একাই ধরো চা বিস্কিট ওই বাচ্চাটার মতো তুমি ধরো চকলেট বিক্রি করে তুমি টাকা তোমার পার্সোনাল সেভিংস অ্যাকাউন্টে কিন্তু রাখতে পারো। বা তুমি যদি পার্টনারশিপ বিজনেস হও, তোমার তো বিজনেসের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এখন পার্টনার হইতেছে 10 জন, 10 জনের মধ্যে কার কার টাকায় সিগনেচারে টাকা উঠবে? চেকে তো 10 জনের সিগনেচারের জায়গা হবে না, রাইট? সো কর্পোরেশনে পার্টনারশিপ বিজনেসের নামে অ্যাকাউন্ট খুলতে হবে। এই জন্য একটা লিগাল তোমার ডকুমেন্ট থাকতে হবে যে এই যে আমরা এই কয়জন মিলে আমরা নতুন বিজনেসটা করতেছি। আর হচ্ছে যে তোমার 10 জনের মধ্যে ধরো যে এই ধরো যে মিস্টার করিম, করিমের সিগনেচার থাকতেই হবে, এবং এই যে 10 জনের মধ্যে বাকি অন্য 9 জনের যে কোনো 2 জনের সিগনেচার হইলেই তুমি চেক পাস হয়ে যাবে, ব্যাংকের থেকে টাকা উঠবে, তারা তাদের যারা ক্রেডিটর আছে তাদেরকে পে করতে পারবে। কিন্তু পার্টনারশিপে কি হয়? পার্টনারশিপ তুমি যদি ফেল করে, ধরো পার্টনারশিপ যদি তোমার পার্টনারশিপ বিজনেসে কেউ যদি ব্যাংকের থেকে লোন নেয়, ধরো মিস্টার করিম অ্যান্ড হিজ ফ্রেন্ডস তারা ব্যাংকের থেকে টাকা নিয়েছে, মিস্টার করিমের একটা ফ্ল্যাট আছে, তার ফ্রেন্ডের একটা গাড়ি আছে, তারপর যে টাকাটা তারা দিতে পারতেছে না, ব্যাংক এসে কিন্তু তোমার করিমের ফ্ল্যাট নিয়ে যাবে, তার ফ্রেন্ডের গাড়ি নিয়ে যাবে, বিকজ পার্টনারশিপ হচ্ছে যে তোমার লিগাল ফর্ম অফ বিজনেসটা, এটা জাস্ট তোমার কিভাবে বিজনেসটা পরিচালনা হবে, কার সাইনে সিগনেচারে টাকা উঠবে, তোমার ডিসিশন গুলা, যে কোনো বিজনেস ডিসিশন গুলা মিটিং এ কার কার উপস্থিত থাকতে হবে, বায়ারদের সাথে বা অপোজিট পার্টির সাথে, এগুলো তোমার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন লেখা থাকে। না হলে দেখা যাবে যে কনফ্লিক্ট হয়ে যাবে মানুষের মধ্যে। মোস্ট অফ দ্য পার্টনারশিপ বিজনেস ফেল, রাইট? কারণ নর্মালি দেখা যায় যে ইভেন ইউনাইটেড স্টেটেও সোল প্রপার্টরশিপ কর্পোরেশন বিজনেস গুলা তোমার বেটার করে রাদার দ্যান পার্টনারশিপ। কারণ পার্টনারশিপ বিজনেস করতে গেলে নর্মালি দেখা যায় যে মানুষ তাদের কাছের মানুষের সাথে বিজনেস স্টার্ট করে, ফ্রেন্ডের সাথে করে, বা এক্স কলিগের সাথে করে, বা রিলেটিভের সাথে করে, কাজিনের সাথে করে, তখন দেখা যায় যে পার্সোনাল কনফ্লিক্ট হয়ে যায়। সো মোস্ট অফ দ্য পার্টনারশিপ বিজনেস ফেল উইদিন 5 years। সো ফেল হইলে তোমার পার্টনারশিপে কিন্তু সবার ইনভেস্টমেন্টও সমান না, রাইট? সো একজন হয়তো 1 কোটি টাকার বিজনেস, কেউ 20 লাখ দিয়েছে, কেউ 10 লাখ দিয়েছে, কেউ 5 লাখ দিয়েছে, তারপরে কার পার্টনারশিপে কার কত অংশ আছে, রাইট? এটা লেখা থাকতে হবে। তাহলে যখন প্রফিট হবে, সবাই তো সমান প্রফিট হবে না, যার যার ইনভেস্টমেন্ট অনুযায়ী প্রফিট হবে, সে পাবে। যেরকম যার 20 লাখ টাকা সে দিয়েছে 1 কোটির মধ্যে, সে টোটাল প্রফিটের তোমার 1/5 প্রফিটই সে নিয়ে যাবে, রাইট? সো এই বিষয়গুলা কিন্তু পার্টনারশিপে যদি বিজনেস ফেল করে, এইটা কিন্তু পার্টনারশিপ তোমার ব্যাংক চাইলে তোমার পার্টনারদের পার্সোনাল প্রপার্টির নিয়ে নিতে পারে। সো তোমার সোল প্রপার্টরশিপের ক্ষেত্রে অর পার্টনারশিপের ক্ষেত্রে তুমি বলতে পারো বিজনেস পার্সনদের বা এন্টারপ্রেনারদের আনলিমিটেড লায়াবিলিটি থাকে, তাদের লায়াবিলিটি অনেক বেশি, দায়বদ্ধতা অনেক বেশি, রাইট? কারণ তারা যদি টাকা ফেরত না দিতে পারে ক্রেডিটরদেরকে, ব্যাংক এসে তাদের টাকা নিয়ে যাবে। কিন্তু কর্পোরেশনের ক্ষেত্রে কি হয়? কর্পোরেশন হইতেছে এটা একটা সেপারেট মানুষের মতো কাজ করে, যে এক্সাম্পলটা আমি দিলাম। যেরকম বেক্সিমকো লস করলো, তোমার বেক্সিমকো ব্যাংকে টাকা দিতে পারতেছে না, তোমাকেও ব্যাংক কিছু করবে না, তোমার পার্সোনাল প্রপার্টিও নিবে না, তোমার সালমান এফ রহমান সাহেবেরটাও নিবে না,
বেক্সিমকো অর্গানাইজেশনটাকে কোর্টে নিবে যে তোমরা কেন বেক্সিমকো টাকা দিচ্ছে না। কখনো কিন্তু স্পন্সর ডিরেক্টরদের নাম তোমার উল্লেখ করবে না, কোন ডিরেক্টর বা কোন শেয়ার হোল্ডারের নাম উল্লেখ করবে না। ওই বেক্সিমকো একটা আলাদা মানুষ হিসেবে কাজ করবে, এবং টাকা যদি দিতে না পারে ব্যাংক কারো পার্সোনাল প্রপার্টির দিকে হাত বাড়াবে না। সো কর্পোরেশন বিজনেসে কি দেখা যায় যে যারা এন্টারপ্রেনার্স বলো বা বিজনেস ওনার্স বলো বা শেয়ার হোল্ডার্স বলো, তাদের লায়াবিলিটি খুব অল্প, লিমিটেড লায়াবিলিটি। ধরো বেক্সিমকো এরকম ব্যাংকে টাকা দিতে পারতেছে না, হ্যাঁ, এতে কি হইলো, বেক্সিমকোর ব্যাপারে একটা বাজে তোমার মানুষের ধারণা সৃষ্টি হইলো যে বেক্সিমকো ব্যাংকে টাকা দিতে পারতেছে না, বেক্সিমকো নিশ্চয়ই প্রফিটেবিলিটি করে না, প্রফিট মেক করে নাই, তার মানে প্রফিট থেকেই তো স্টক হোল্ডারদেরকে ডিভিডেন্ড দেওয়া হয়, তো এই বছর হয়তো বেক্সিমকো কোনো ডিভিডেন্ড দিতে পারবে না স্টক হোল্ডারদেরকে, রাইট? সো অনেকেই দেখা যাবে বেক্সিমকো স্টক সেল করে দিবে, বেক্সিমকো স্টক সেল করে দিবে, তার দিতে চাবে, তো বেক্সিমকো স্টকের সাপ্লাই বেড়ে যাবে, রাইট? সো ডিমান্ড কমে যাবে, কারণ সবাই মনে করবে যে এই স্টক আর প্রফিটেবল না, সো বেক্সিমকো স্টকের প্রাইস কমে যাবে। সো তুমি হয়তো 800 টাকা দিয়ে বেক্সিমকোর একটা স্টক কিনেছিলা, ওইটার প্রাইস কমে এখন 500 টাকা হয়ে গেল, তোমার লস 300 টাকা, রাইট? বাট তোমার পার্সোনাল প্রপার্টি, রাইট, কেউ তো নিতে আসতেছে না, তোমার ওই তুমি কতটুকু হারাইলা, ওই 300 টাকাই হারাইলা, বাট এর মানে এই না যে তুমি সারা জীবনের মনে হারাইলা। 300 টাকা তুমি এখন লসে আসো, আগামী 3 বছর পরে এই 500 টাকা 800 টাকা থেকে কমে যে শেয়ারটার দাম 500 টাকা হয়েছে, 3 বছর পরে এই শেয়ারের দাম 5000 টাকাও হইতে পারে, রাইট? সো তুমি যদি হারাও, শেয়ারের প্রাইস যদি কমতে কমতে 800 টাকা কেন 100 টাকাও যদি কমে আসে, তোমার ওই অতটুকুই লস, এর চেয়ে বেশি কিন্তু তুমি হারাচ্ছ না, তোমার লায়াবিলিটি কিন্তু লিমিটেড, রাইট? সো ডু ইউ গেট দ্য ডিফারেন্স বিটুইন পার্টনারশিপ এন্ড কর্পোরেশন? Yes, ma'am. Yes, ma'am. তারপরে এই যে আমরা সোল প্রপার্টরশিপের অ্যাডভান্টেজ গুলো দেখি, সো সোল প্রপার্টরশিপ বিজনেস স্টার্ট করার অ্যাডভান্টেজ কি, যে ইজ অফ স্টার্টিং এন্ড এন্ডিং দ্য বিজনেস, রাইট? সো বিজনেসটা স্টার্ট করা খুব ইজি, এন্ড করাও খুব ইজি। যেরকম তুমি একটা ধরো তুমি চিন্তা করলা যে তুমি যেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকো, এটাতে ধরো তোমার অনেকগুলা ফ্যামিলি থাকে, 50টা ফ্যামিলি থাকে, এন্ড তুমি ভাবলা যে আমি একটা হাই কোয়ালিটি প্রিন্টার কিনি, তারপর লিখে দিলা দরজার সামনে এখানে প্রিন্ট করা হয়, তো যত স্টুডেন্ট আছে তারপরে তারা এসে তোমার কাছ থেকে প্রিন্টিং নিয়ে গেল, প্রিন্টিং সার্ভিস, দ্যাট উইল বি ভেরি ইজি টু স্টার্ট ইউর বিজনেস। অনেক সময় তোমার কোনো তেমন বেশি ইনভেস্টমেন্টও লাগবে না, তোমার হচ্ছে কোনো ট্রেড লাইসেন্সও লাগবে না, বিকজ নোবডি ইজ সিইং ইউ দ্যাট হাউ মাচ মানি ইউ আর গেটিং। সমস্ত প্রফিটেবিলিটির তো একটা ক্যাপ আছে, খুব বেশি প্রফিট না করলে তো তোমাকে আসলে টাকা ট্যাক্সও দিতে হয় না। তারপরে হচ্ছে যে তুমি হয়তো যখন আর স্টুডেন্ট থাকলা না, তুমি সারাদিন বাসায় অ্যাভেলেবল থাকো না, তোমার ফুল টাইম জব আছে, তখন তুমি আর এই প্রিন্টিং সার্ভিসটা দিতে পারছো না, তোমার আর বাসায় প্রিন্টারও দরকার নাই, তুমি এই প্রিন্টার সেল করে দিলা, রাইট? সো দ্যাট ইজ এন্ড অফ ইউর বিজনেস। সো দিস কাইন্ড অফ বিজনেস ইজ ভেরি ইজি টু স্টার্ট and very easy to end. So ease of starting and ending the business. And sole proprietorship benefit obviously that you can be your own boss, তুমি কারো দ্বারা ডিক্টেটেড হবা না, আর কোনো পার্টনার নাই, রাইট? সো তুমি একাই বস, তোমার হয়তো তোমার এমপ্লয়ি থাকতে পারে, তুমি রাখতে পারো, যেরকম ছোট একটা মুদির দোকানদার, সে কিন্তু সোল প্রোপ্রাইটার, বাট সে একাই বস, রাইট? তার হয়তো অন্য একজন হেল্পিং হ্যান্ড আছে, একটা ছোট ছেলে, বাট বস কিন্তু সে একাই। তারপরে হচ্ছে তোমাকে ডিক্টেট করার কেউ নাই, সো ইউ ক্যান বি ইউর ওন বস, দেন ইউ ক্যান টেক দ্য প্রাইড অফ ইউর ওনারশিপ। এরকম তোমার যদি পার্টনারশিপ বিজনেস হয়, বিজনেসটা যদি ভালো করে, তখন কিন্তু ইউ ক্যান নট টেক দ্য হোল প্রাইড যে দিস ইজ ইউর, ইফ ইট ইজ a sole proprietorship business and if it's like your business makes profit, that will be like
and as the business grows, it will be like making your own child. If you can only take the credit of it, right? So কেউ তোমার আবার লস করলেও you have unlimited liability. তুমি যদি ব্যাংক লোন নিয়ে বিজনেস করে থাকো, তখনও তো সমস্ত ক্রেডিট যেরকম তোমার, সমস্ত সেরকম সমস্ত লায়াবিলিটিও তোমার. So you can take all the pride of ownership if your business is successful. Then whatever profit you earn, right? Profit, we know, revenue minus expenses, right? Joto profit tumi earn koro, as this is not a partnership business, this is not a corporation, you don't need to share the profit with anyone. You can keep all the profit for yourself, right? Then no special taxes. তোমার কোনো অর্ডিনারি ইনকাম ট্যাক্স দিতে হয়, কোনো কর্পোরেশনকে যেরকম অনেক হাই ট্যাক্স দিতে হয়, সোল প্রপার্টরশিপ কিন্তু কোনো স্পেশাল ট্যাক্স দিতে হয় না. তুমি হয়তো তোমার প্রফিট গুলা ব্যাংকে রাখছো, তোমার নর্মালি যেরকম ব্যাংকে টাকা রাখলে নর্মালি আমরা 10 to 15% দেই. যদি তোমার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকে তখন তোমার 10% দিলেই চলে, আর টিআইএন যদি না থাকে তখন তোমার 15% দিতে হয়. কিন্তু স্পেশাল কোনো বিজনেস জন্য যেটা তোমার স্পেশাল কোনো ট্যাক্স দিতে হয় তা না. এটা কিন্তু নর্মালি তোমার ব্যাংকে যদি তুমি টাকা রাখো, ব্যাংক যদি তোমাকে ইন্টারেস্ট দেয়, সেক্ষেত্রেও কিন্তু তোমার এই 10 to 15% দিতেই হবে. জাস্ট লাইক, কিন্তু তুমি যদি ব্যাংকে টাকা রাখো, ওইটা তোমার ইন্টারেস্ট থেকে 10 to 15% কাটছে. তোমার ধরো 1 লাখ টাকা, ওইটার ইন্টারেস্ট 5%, রাইট? তার মানে হচ্ছে তুমি সারা বছরে 5,000 টাকা পাইছো, 5,000-এর 15% তোমার কাটবে. কিন্তু তুমি 1 লাখ টাকা যদি বিজনেসে খাটাও, তুমি কিন্তু if your business is successful, you can earn a lot of more money. 1 লাখ টাকা বিজনেস থেকে তুমি 10 লাখ টাকাও বানাতে পারো. কিন্তু সেক্ষেত্রেও কিন্তু তোমার ইন্টারেস্ট, তোমার ট্যাক্স ওই 10 to 15% রেটেই দিতে হচ্ছে. সো দিস ইজ আ বেনিফিট অফ হ্যাভিং সোল প্রপার্টরশিপ বিজনেস. সো সোল প্রপার্টরশিপ বিজনেসের কিছু বেনিফিট যেরকম আছে, এটার কিছু ড্রব্যাকসও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে. যেরকম আনলিমিটেড লায়াবিলিটি, উই অলরেডি নো দ্যাট, যে তোমার ইউ আর দি অনলি ওনার, right? You have to take all the responsibility if that business fails. And if you can take loan from the bank, and if you take loan from your suppliers, or bakite jodi mal keno, or then you also take all the liabilities. If you fail to pay the bank, or if you fail to pay the supplier, they may ask for your personal property. Tumi banke taka na dile tomar personal house বা কার্ড যদি থাকে, এগুলো তারা নিয়ে যাইতে পারে. সো তোমার আনলিমিটেড লায়াবিলিটি আছে অ্যাজ এ সোল প্রোপ্রাইটার. তারপরে হচ্ছে লিমিটেড ফাইন্যান্সিয়াল রিসোর্সেস অ্যাভেলেবল. যেহেতু তুমি একাই ওনার, তোমার একার যা ইনভেস্টমেন্ট সেটাই তো বিজনেসের ইনভেস্টমেন্ট, রাইট? সো দেয়ার ইজ নো ওয়ান এলস টু ইনভেস্ট. যে হয়তো তুমি গ্রাজুয়েশনের পরে একটা বিজনেস স্টার্ট করলা, তোমার একটা বিজনেস আইডিয়া আছে, তুমি তোমার প্যারেন্টস এর কাছে টাকা চাইলে, তারা তোমাকে 5 লাখ টাকা দিল, যা আপাতত এটা দিয়ে স্টার্ট করো. সো তোমার কিন্তু খুব বেশি ফাইন্যান্সিয়াল রিসোর্সেস অ্যাভেলেবল নাই টু ওয়ার্ক অন ইউর আইডিয়া, যেটা সোল প্রপার্টরশিপ হইলে হয়. বাট সেই জায়গায় যদি তোমার ফ্রেন্ডসরা মিলে পার্টনারশিপ করতা, তখন দেখা যেত যে সবার প্যারেন্টস যদি 5 লাখ দিত, তাহলে অনেক টাকা হইতো, আরো বিজনেসে ইনভেস্টমেন্ট বাড়তো, হয়তো তোমাদের প্রফিটেবিলিটি আর্ন করার চান্সেস আরো বাড়তো. সো এইটা তোমার একটা সোল প্রপার্টরশিপের প্রবলেম. তারপরে ম্যানেজমেন্ট ডিফিকাল্টিস, যেটা যে তুমি একা বিজনেসটা ম্যানেজ করছো, সো ইউ উইল ফেস সাম ডিফিকাল্টি. বিকজ তুমি যেহেতু সোল প্রোপ্রাইটার, তোমার ফাইন্যান্সিয়াল এত রিসোর্সেস অ্যাভেলেবল নাই. এখন তুমি খুব গুড কোয়ালিটি এমপ্লয়ি যে হায়ার করতে পারবা, সেই রকম ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিও মোস্ট অফ দ্য সোল প্রোপ্রাইটারদের থাকে না. তখন কি হয় যে তোমার যেদিকে ল্যাকিংস আছে, সেই কারণে তোমার বিজনেসটা সাফার করে. যেরকম ম্যানেজমেন্ট, তুমি ধরো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে অনেক ভালো, রাইট? বাট তুমি টাকা পয়সার হিসাব ভালো বুঝো, তুমি অ্যাকাউন্টিং এর ব্যাপারে খুব সুন্দর সবকিছু ট্রানজাকশন গুলা লিখে রাখো. সো ইয়োর বিজনেস ইজ গেইনিং ফ্রম ইয়োর দ্যাট স্কিল. বাট তোমার হয়তো
মার্কেটিং স্কিল ভালো না, রাইট? সো তখন দেখা যাবে যে তুমি হয়তো সেল করতে পারো না। সো তোমার এই যে ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্টের স্কিলটা একটু ইউ হ্যাভ ল্যাকিংস ইন দ্যাট, এই কারণে কিন্তু তোমার টোটাল বিজনেসের ম্যানেজমেন্টটা একটু খারাপ যাবে, রাইট? বাট সেই ক্ষেত্রে যদি দেখা যেত যে তো সেটা না হয়ে তুমি বা তোমার ফ্রেন্ড, তোমরা যদি পার্টনার্স হইতা, তুমি ফাইন্যান্সিয়াল সাইডটা দেখতা বিকজ ইউ আর গুড অ্যাট ইট, তোমার ফ্রেন্ড মার্কেটিং সাইডটা দেখতো বিকজ হি অর শি ইজ গুড অ্যাট দ্যাট, রাইট? সো ম্যানেজমেন্ট ডিফিকাল্টটা কিন্তু তো থাকতো না। কিন্তু সোল প্রপার্টরশিপে যেহেতু একজনই ওনার, তার যে স্কিলস আছে, তার যে এক্সপিরিয়েন্স আছে, সেই স্কিলস এন্ড এক্সপিরিয়েন্স গুলা জন্য বিজনেসটা বেনিফিট হয়। Or if the sole proprietor lacks any kind of management skills, it can be financial management skill, it can be human resource management skill, or it can be marketing management skill. If the sole proprietor lacks any kind of managerial skills, the whole business suffers from it, because there is no one else to take care of these management issues, right? তারপরে টাইম কমিটমেন্ট, যেহেতু দেখা যাচ্ছে যে সোল প্রোপাইটার এটা একটা স্মল বিজনেস, এত তোমার তারা এমপ্লয়ি হায়ার করতে পারে না। অ্যান্ড অ্যাজ এ বিজনেস পার্সন, যেহেতু এত রিসোর্সেস অ্যাভেলেবল নাই, এত এমপ্লয়ি হায়ার করতে পারে না, এত স্যালারি দিতে পারে না, মোস্ট অফ প্রফিটেবিলিটির জন্য বিজনেস ওনারকে নিজেই খাটতে হয়। যেরকম তুমি দেখো, নর্মালি আমাদের এলাকার ছোট মুদির দোকানদার দেখা যায় যে সে খুব সারাক্ষণ লাইক তার দোকান ওপেন থাকতে হয়, অল্প কিছু সময়ের জন্য যদি দোকান বন্ধ থাকে তাহলেই মানুষ এসে ফিরে যায়, বিরক্ত হয়। নর্মালি দেখা যায় যে শুক্রবারে জুম্মার পরে সে নামাজটা যখন পড়তে যায় তখন বন্ধ করে, তাতে সবাই বিরক্ত হয়ে যায় বিকজ অন্য বাসার কাজের বুয়ারা এসে লাইন ধরে যে আজকে দিস ইজ লাইক দে উইল প্রিপেয়ার সামথিং স্পেশাল ফর লাইক লাঞ্চ। সো দেখা যায় এটা নাই সেটা নাই। সো এই যে টাইম কমিটমেন্ট, তাদের কিন্তু সোল প্রোপাইটার যারা, তাদের কিন্তু হিউজ টাইম ইনভেস্ট করতে হয় ইন দেয়ার বিজনেস, কারণ দে ক্যান নট কিপ এমপ্লয়িজ, রাইট? দে একাই রিসোর্স অ্যাভেলেবল, অল্প প্রফিটেবিলিটি, লিমিটেড গ্রোথ হয় বিজনেসের, কত আর এমপ্লয়ি হায়ার করবে? সোল প্রোপাইটারকে নিজেরই সময় দিতে হয়। সো এই জন্য দেখা যায় যে বিজনেসটার গ্রোথটা খুব লিমিটেড হয়, কারণ এই যে সমস্ত কারণেই দেখা বিজনেসটা খুব অল্প রেটে গ্রো করতে থাকে, ধীরে ধীরে বাড়তে থাকে। কারণ একে তো যেহেতু একজন মানুষ ইনভেস্ট করছে, একজন ওনারই ইনভেস্ট করছে, খুব বেশি রিসোর্স ইনভেস্ট করার মানুষ নাই, সো খুব বেশি রিসোর্স অ্যাভেলেবল থাকে না, এমপ্লয়িও বেশি হায়ার করা যায় না, বা গুড কোয়ালিটি এমপ্লয়ি হায়ার করা যায় না। তারপর আরেকটা বিষয় যে এমপ্লয় ওনারের যেই বিষয়ে ম্যানেজমেন্ট, যেই ম্যানেজারিয়াল যেই এরিয়াতে স্কিল ল্যাক করে, টোটাল বিজনেসটাতেই ওই এরিয়াতে ল্যাকিংস থাকে। সো দেখা যায় টাইম কমিটমেন্টও হয়তো অনেক সময় প্রপারলি টাইম কমিট করতে পারে না। সো দেখা যায় যে এই কারণে বিজনেসটার গ্রোথ খুব অল্প অল্প হয়। দিস ইজ ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ সোল প্রপার্টারশিপ, রাইট? সো তোমরা এই ধরনের কোশ্চেন তুমি পেতে পারো, তখন কিন্তু জাস্ট পয়েন্টস গুলো লিখলে হবে না, রাইট? সো তোমাকে কিন্তু এক্সপ্লেইন করতে হবে, যেরকম আনলিমিটেড লায়াবিলিটি বলতে তুমি কি বুঝাচ্ছ, এটার এক্সাম্পল তোমাকে দিতে হবে, রাইট? সো হোয়াট ইজ আনলিমিটেড লায়াবিলিটি? The sole proprietor has to take all the responsibility to pay to the creditors. For example, the person takes loan from sole proprietor takes loan from the bank. If he or she cannot pay the bank their money, the bank will take the sole proprietor's personal property, right? তারপর is limited to financial resource available, এখানে লিখবা as the sole proprietorship is on sole proprietor is the only one who is investing in the business, there will be a small amount of financial resources available for the business, right? এরকম খুব বেশি যে লিখতে হবে তা না, প্রত্যেকটা পয়েন্টের আন্ডারে এক লাইন এবং একটা এক্সাম্পল যদি দিতে পারো, that will be better. সো এইটা আমাদের কিন্তু আইইউবিতে তোমাদের খুব মুখস্থ টাইপের কোশ্চেন আসে, ইটস নট লাইক দ্যাট, বাট তোমাকে বুঝতে হবে। যেরকম এর পরের কোশ্চেনটা আমরা উই হ্যাভ ডিসকাস দি
advantages and disadvantages of sole proprietorship, right? So তোমার কোশ্চেনটা হইলো যে এরকম যে মিস্টার আসিফ ফর এক্সাম্পল is a sole proprietor. He makes ধরো যে shoe from or flip flops from recycled materials, right? অথবা you can say he makes like packages from recycled plastic, right? He is a sole proprietor, right? So after running for his business for 2 years alone, he thinks that it will be better if he takes two of his friends as partners, right? So what advantages, right, or what disadvantages uh, does Mr. Asif will be able to avoid, right? Or what advantages Mr. Asif will get by taking two of his friends as তোমার পার্টনার্স। সো জানতে চাচ্ছে বিষয়টা তোমাকে কি বলতেছে, মিস্টার আসিফ 2 বছর অলরেডি 2-3 বছর নিজের সোল প্রোপ্রাইটারশিপ হিসেবে বিজনেসটা রান করছে। একটা বিজনেস যে তোমার সোল প্রোপ্রাইটারশিপ হিসেবে স্টার্ট করলে সারা জীবনই সোল প্রোপ্রাইটারশিপ থাকবে, ইটস নট লাইক দ্যাট। at any point of time you may think that যে আমি এই বিজনেস 2-3 জন পার্টনার নিয়ে আমি এটাকে পার্টনারশিপ বিজনেসে কনভার্ট করি, বিকজ সোল প্রোপ্রাইটারশিপে আমি এনাফ টাইম দিতে পারতেছি না, আমার ম্যানেজারিয়াল স্কিলস এর অভাবের কারণে আমার বিজনেসে সাফার করতেছে, আমার এত ফাইন্যান্সিয়াল রিসোর্সেস অ্যাভেলেবল নাই। সো এরকম না যে সোল প্রোপ্রাইটারশিপ হিসেবে একটা বিজনেস স্টার্ট হইলে সারা জীবনই এটা সোল প্রোপ্রাইটারশিপ থাকবে। ইউ ক্যান টেক 1 or 2 more partners or more than on partners and convert it to a partnership business. তারপরে পার্টনারশিপ বিজনেসটা রান করার পর তুমি যদি দেখো যে না আমার বিজনেসের আরো পটেনশিয়াল আছে, আরো লোক যদি আমার বিজনেসে ইনভেস্ট করতো, স্টক মার্কেটে যদি আমি আমার কোম্পানি শেয়ার সেল করি তাহলে তারা শেয়ার হোল্ডাররা টাকা দিয়ে স্টক কিনবে, আমি অনেক টাকা পাবো, তারপরে আমার বিজনেসটাতে আরো ইনভেস্ট করলে আমার বিজনেসটা আরো বড় হবে। তো সেক্ষেত্রেও কিন্তু পার্টনারশিপ থেকে বিজনেসটা ধীরে ধীরে কর্পোরেশনে চলে গেল। সো এই কোশ্চেনটাতে যেটা দেখা গেল যে মিস্টার আসিফ 3 বছর আসলে এই বিজনেসটা নিজের সোল প্রোপ্রাইটারশিপ হিসেবে পরিচালনা করেছে। তারপরে সে যদি তার 2-1 বন্ধুকে পার্টনার করে তাহলে সোল প্রোপ্রাইটারশিপের কি কি ডিসঅ্যাডভান্টেজ গুলা মিস্টার আসিফ এখন অ্যাভয়েড করতে পারবে, এইরকম কোশ্চেন যদি দেয় তখন তার answer হবে এইটা, disadvantages of sole proprietorship. So Mr. Asif will be able to avoid unlimited liability. তারপর বলবা previously if Mr. Asif failed to provide bank loan, then the bank could take his or her money, right? His money. Now he can divide the liability with his partners, right? So তারপরে হচ্ছে যে previously limited financial resources available. Previously Mr. Asif was the only one who could invest in this business. Now his friends can invest in this business too. So more financial resources will be available. তারপরে তুমি লিখলা যে previously Mr. Asif had some managerial difficulties in the area of marketing. For that his business suffers, but now he can his friends experiences and skills will be added in the management in the management of the company, so management difficulties will be avoided. Then his friends will be able to invest their time as well, so he can get more flexibility in the working hours. He had to work less because his friends will also take care of the business, and more money is being invested in the business. They can invest in good projects, or they can buy more assets, or they can hire better quality employees, so they will be able to avoid the problem of limited growth. So do you get it? Yes, ma'am. Yes, ma'am. আবার এভাবেও কোশ্চেনটা আসতে পারে যে মিস্টার আসিফ 1 বছর বিজনেসটা রান করার পরে যদি সে তার 2টা ফ্রেন্ডকে
পার্টনার হিসেবে নেয়, তখন তারা কি কি মিস্টার আসিফ কি কি বেনিফিটস গুলা পাবে। তখন আমরা বলবো যে আগের কোশ্চেনটা কি ছিল যে তোমার কি কি ডিসঅ্যাডভান্টেজ গুলো সে অ্যাভয়েড করতে পেরেছে সোল প্রোপ্রাইটারশিপের। সো আমরা সোল প্রোপ্রাইটারশিপের 5টা ডিসঅ্যাডভান্টেজের কথা লিখেছি। এখন আমরা কোশ্চেন এইভাবে আস করতে পারে যে মিস্টার আসিফ যদি আরো তোমার তার ফ্রেন্ডদেরকে পার্টনারশিপ হিসেবে নেয়, তাহলে সে কি কি অ্যাডভান্টেজ পাবে, রাইট? সো তখন আমরা সে যখন পার্টনার নিবে তার বিজনেসে ফ্রেন্ডদেরকে, তখন তার বিজনেসটা সোল প্রপার্টারশিপ বিজনেস থাকবে না, এটা পার্টনারশিপ বিজনেস হয়ে যাবে, রাইট? সো ইউ ক্যান সে what are the advantage he will get these advantages of partnership business. First advantage is more financial resources, right? As his friends will invest in their in this business as well, so more financial resources will be available, more fund will be available for investing in this business, for purchasing better quality machines, for purchasing the better quality raw materials. So more financial resources will be available. Then the shared management skills and knowledge will be available, as Mr. Asif's friends will bring their management skills, experience and knowledge in the business. The business will benefit from this. Then the business will enjoy longer survival, right? Normally limited growth এর একটা কারণ হইতেছে যে তোমার সোল প্রোপ্রাইটার বিজনেসে যেটা হয় যে অল্প টাকা থাকে, বিজনেসটাকে ওইভাবে এক্সপান্ড করা যায় না। তারপর একটা প্রোপ্রাইটার থাকার কারণে ওই লোকটা যদি মরে যায় বা কোনো কারণে ক্যাপ্ট হয়ে যায়, তখন কিন্তু ওই টোটালি তোমার বিজনেসটা তোমার বন্ধ হয়ে যায়, ক্লোজারে চলে যায়। বাট পার্টনারশিপে কি দেখা যায় যে পার্টনারশিপ businesses have more survival rate from সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসে। কারণ 5টা পার্টনার যদি থাকে, 5 জন মিলে ইনভেস্ট করতেছে, সো দে ক্যান ইনভেস্ট মোর, দ্য বিজনেস গ্রোজ ইন এ বেটার পার্সেন্টেজ, and there is no chance that 5 partners will die together, right? 5 জন যে একসাথে মরে যাবে এটার হওয়ার পসিবিলিটি অনেক কম। সো একজন ধরো মরে গেল, বাকি 4 জন তার শেয়ারটা তার ফ্যামিলিকে টাকা দিয়ে তার শেয়ারটা কিনে নিতে পারে, বা নতুন শেয়ার হোল্ডার নিতে পারে, সে সেই মানিটা যে মারা গেছে তার ফ্যামিলিকে দিয়ে দিল। বা কেউ একজন হ্যান্ডিক্যাপড হয়ে গেছে বা প্যারালাইজড হয়ে গেছে, তার ফ্যামিলি মেম্বার সে এখন সেই আগের পার্টনারটার জায়গায় বিজনেসটাকে দেখাশোনা করে। সো নর্মালি দেখা যায় যে পার্টনারশিপ বিজনেসেস হ্যাভ মোর সার্ভাইভাল রেট, but it has the same advantages of just like তোমার সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, পার্টনারশিপ বিজনেসেও কোনো স্পেশাল ট্যাক্স দিতে হয় না। 10 to 15% ট্যাক্স দিলেই পার্টনারশিপ বিজনেসের জন্য ইটস গুড এনাফ। সো ডু ইউ গেট দ্য অ্যাডভান্টেজেস অফ পার্টনারশিপ বিজনেস? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Our class time is over. Amra, let me take the attendance. Amra next class we will finish the chapter and we will start a new chapter. It is a very easy chapter. Tomra bojo try koro, recording ta I will upload. If you ma'am এই কোর্সে তো মনে হয় একটা বই আছে নাকি আরো বই আছে? No, this is only one book, right? সো এক্ষেত্রে এই চ্যাপ্টারে আসলে বই থেকে তেমন কিছু, তুমি যদি জাস্ট এই পয়েন্টস গুলার আন্ডারে কি কি আছে একটু যদি রিডিং দাও তাহলেই হবে, আর তোমার পয়েন্টস গুলা মনে রাখলেই হবে, রাইট? বিকজ পয়েন্টস যদি না মনে থাকে তখন তোমার যেটা হবে, হয়তো তোমাকে এইটা স্লাইড খুলতে হবে বা তোমার লেকচার শুনতে হবে, আবার এক্সামের সময় এটা মনে করা ডিফিকাল্ট, আর না হলে তোমাকে সার্চ করতে হবে, সো দ্যাট উইল নট ম্যাচ উইথ আওয়ার স্লাইড। তখন বুঝাই যাবে যে ইউ হ্যাভ কপিড। না বইটা ডিটেইলস পড়লেই সবকিছু ক্লিয়ার করা যাবে না? তুমি লেকচার যদি শুনো, পয়েন্টস গুলো যদি মনে থাকে আর তুমি যদি বুঝো, জাস্ট বুকটা তোমার একবার রিডিং দিলেই হবে। বুকটা যে এরকম না যে তোমার বারবার পরীক্ষার আগের দিনও পড়তে হবে, ইটস নট লাইক না। ধরুন যে কোনো একটা লেকচার আমি বুঝতে পারিনি বা আমার কোনো কিছু মাথায় নেই বা কোনো একটা টপিক মাথায় নেই, সেক্ষেত্রে যদি আমি বইটা ডিটেইলসে পড়ি তো সেখান থেকে তো পয়েন্ট ফাইন্ড আউট করা যাবে। জাস্ট লাইক এ স্টোরি, তুমি একবার রিডিং দিবা,
হ্যাঁ, যাতে এক্সামে নিজের ভাষায় লিখতে পারো, রাইট? সো দ্যাটস ইট, মেমোরাইজ করার কিছু নাই। তো অলরেডি তো আমাদের 3টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে 3টা চ্যাপ্টার না, এই চ্যাপ্টারও কিছু বাকি আছে। এই না চ্যাপ্টার না এই 1 to 4 ইয়া, সো আমাদের অনেকগুলা চ্যাপ্টার, মোস্ট অফ দ্য চ্যাপ্টার্স আর বিফোর আওয়ার ফার্স্ট মিড টার্ম। এই কোর্সে অনেকগুলো টপিক, লেট মি শো ইউ। সো এটা this is like our third topic, right? How to start a business, তারপরে হচ্ছে entrepreneurship, how to start a small business, তারপরে business management আছে, marketing and pricing এটা আছে, তারপরে হচ্ছে এই পর্যন্ত মার্কেটিং পর্যন্ত। সো still so many things are there. সো আর এই ক্লাস এই কোর্সে তোমার জাস্ট একটাই কুইজ, রাইট? তোমার কুইজ খুব একটা বেশি নাই মিড টার্মের আগে। সো মিড টার্মের আগে একটাই কুইজ। সো তোমাদের কিন্তু চ্যাপ্টার 1 আর 2 এর উপরে খুব বেশি কিন্তু তোমাদের প্রেশার নাই। জাস্ট ফার্স্ট কুইজটা যদি তোমরা ভালো করতে পারো, আর টাইম টু টাইম যদি ফার্স্ট কুইজের জন্য তোমাদের এনাফ টাইম আছে, 12 দিন সময় তোমরা পাচ্ছ, অলরেডি কিন্তু সিলেবাস শেষ। সো তোমরা জাস্ট যদি পড়ে রাখতে পারো, তারপরে জাস্ট তোমাদের মিড টার্মের আগে মিড টার্মের বাকি টপিক গুলা পড়ে ফেললে ইউ উইল গেট এনাফ টাইম। সো তোমাদের মিড টার্মও খারাপ হওয়ার কথা না। সো মিড টার্মের পরে আমাদের এই কোর্সটা ইট গেটস আ লিটল বিট হার্ডার, বিকজ দুইটা কুইজ থাকে, ও তারপরে তোমাদের বিজনেস প্ল্যান সাবমিট করতে হবে, তারপরে তোমাদের হচ্ছে প্রেজেন্টেশন, ভাইভা আছে। সো বাট ফার্স্ট মিড টার্ম, if you do well in first quiz and for midterm, that will be very easy for you. So মানে এই কুইজের মার্কসটা তো হচ্ছে টোটাল সিজিতে, ফাইনাল সিজিতে যোগ হবে, তাই তো? হ্যাঁ, 3টা কুইজ দেওয়া হবে, best 2 will be counted given that you attempt all the quizzes. তুমি যদি একটা কুইজ মিস করো